হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি ফুড ডেলিভারি বয় বলছিলাম। ওই আপনার একটা পার্সেল ছিল, আমি আপনাদের গেটের সামনেই আছি, একটু নিয়ে যাবেন? আমি নিচে যেতে পারবো না। তুমি একটা কাজ করো, লিফটের ফ্লোরে আসো, এসে D1 এর কলিংটা দাও। আসলে হয়েছে কি ম্যাডাম, আরো অনেক জায়গায় ডেলিভারি দিতে যেতে হবে, তো আপনি যদি একটু আসতেন তাহলে ভালো হতো। এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি বললাম না যে আমি নিচে যেতে পারবো না? তোকে উপরে আসতে বলেছি, তুই উপরে আসবি। আজকে ডেলিভারি বয় বিদায়, মানুষ উল্টা পাল্টা কথা বলে, চাকর হয়ে গেছি। কত বড় সাহস, আমাকে কিনা বলে আমি নিচে গিয়ে পার্সেল রিসিভ করে তারপরে আসবো। ভাল লাগে না। কি রে, কি হয়েছে? কার সাথে রাগারাগি করছিস? আর বলো না মা, আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, এখন ওই ডেলিভারি ম্যানটা নিচে এসেছে, আমাকে বলে কিনা নিচে গিয়ে পার্সেলটা রিসিভ করতে। ওর কত বড় সাহস বলো তো। মা, আমার মনে হয় ডেলিভারি ম্যানটা এসেছে, তুমি যাও তো, গিয়ে রিসিভ করো। ওর মুখটা আমার দেখতে ইচ্ছা করছে না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম একটা পার্সেল ছিল, পার্সেলটা নিন, টাকাটা দিন, আমি চলে যাই। এই পার্সেলটা আমার না, আমার মেয়ে। তুমি ভিতরে এসে দিয়ে যাও, এসো। কোন যে দিন হয়, কোন যে রাত হয়, কিছুই বুঝি না। আজকে মনে হয় নেশাটা একটু বেশি করা হয়ে গেছে। উফ, পেটে ক্ষুধা। আজকে দেখি একটা ভালো একটা মক্কেল পাই কিনা, চুরি না করলে খাইতে পারবো না। ও গাঁজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি, পেন্সি কেলে নেশা হয়ে যায় ও মেরা ভাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। এই যে ম্যাডাম আপনার পার্সেল। মা দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ছোট লোকের বাচ্চা তো বলা যায় না। দেখো দেখো দেখো। ঠিকই তো আছে মনে হচ্ছে। ম্যাডাম, আমার টাকাটা দিয়ে আমাকে বিদায় করুন। নিচে আমার সাইকেল আছে, ওখানে অনেক পার্সেল রয়েছে। আমার সাইকেলে এমনিতেই লক নেই, চুরি হয়ে যেতে পারে। এই ছোট লোক, এটা কি তোর চোর বা ডাকাতের এরিয়া মনে হয়েছে? এখানে না ভদ্র লোকরা বাস করে, তোদের মতো চোর ছাত্ররা এখানে থাকে না। প্রোডাক্ট দিতে না দিতেই ম্যাডাম টাকা দেন, আমার নিচে যেতে হবে, যত সব তাল বাহানা। ম্যাডাম, আমি সামান্য একজন ডেলিভারি বয়, আমার কাজ হচ্ছে মানুষের বাসায় বাসায় গিয়ে পণ্য ডেলিভারি করা। কোম্পানির লোক ওখানে কি দিয়েছে না দিয়েছে এটা তো আমি জানি না। দেখেছো মা, কত বড় সাহস, আবার আমাদের মুখে মুখে তর্ক করছে, বেয়াদব যেন কোথাকার। এই ছোট লোকের বাচ্চা, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুই শিখিসনি? ম্যাডাম, এত ছোট লোক করছে। আমাদের মতো ছোট লোক যদি এই দুনিয়ায় না থাকতো তাহলে আপনাদেরকে মানুষ 2 পয়সার দাম দিত না। ছোট লোক মানুষ আছে বিধায় বড় লোকের দাম আছে, ছোট লোক মানুষ না থাকলে বড় লোকের কোনো দাম থাকতো না। অথই, এ তো দেখছি চরম বেয়াদব। হ্যাঁ, চরম বেয়াদব। আপনি একদম ঠিক কথা বলেছেন। গরিবের ঘরে জন্মগ্রহণ করেছিলাম, তো সেইখানে আদব কায়দা যতটুকু শিখেছি, লেখাপড়া যতটুকু শিখেছি, আপনাদের মতো এই উপরতলার মানুষের ব্যবহার শুনে সমস্ত কিছু ভুলে গেছি। এখন দয়া করে আমার বিলটা দিয়ে দিন। নিচে আমার সাইকেলটা দাঁড়ানো, ওইখানে অনেকগুলো পার্সেল আছে, মানুষের বাসায় বাসায় গিয়ে দিতে হবে। চুরি হয়ে গেলে আমার অনেক সর্বনাশ হয়ে যাবে। তুই কিন্তু অনেক বেশি কথা বলছিস। এই, তোর বিল কত? ডেলিভারি চার্জ সহ 1420 টাকা। এই নে, এখানে 1500 টাকা আছে। ম্যাডাম, 1500 টাকা ভাঙতি নেই, আপনি ভাঙতি টাকা দিন। বাকি 80 টাকা তোর টিপস, নিয়ে যা। সরি, আমি গরিবের ছেলে, কাজ করে পারিশ্রমিক নিতে শিখেছি, দয়া দেখিয়ে টিপস নিতে আমি শিখিনি। এই নিন 100 টাকা, আমাকে 20 টাকা দিন। এই শোন, এই 20-50 টাকার নোট না আমাদের কাছে থাকে না, বললাম তো এই 80 টাকা তোর টিপস। এখন যা এখান থেকে। ঠিক আছে,
ভাঙটি টাকা আমি পরে দিয়েছি। পেটে নাই ভাত, ব্রাশ দিয়া মাঝের দাঁত। ডেলিভারি ম্যান তার আবার কত ভাব। আমাদের মতো যদি কোটিপতি হতি না, তাহলে মানুষকে আর মানুষ বলে মনে করতি না। বুঝলি অথই? এই জন্য ছোট লোকেরা সারা জীবন ছোট লোকই থাকে। ম্যাডাম, আপনারা তো মানুষকে দোয়া করেন না। শুনুন, প্রতিটা মানুষের সাথে তার বাবা মায়ের দোয়া থাকে। সো আমার সাথেও আমার বাবা মায়ের দোয়া আছে। ইনশাল্লাহ একদিন আপনাদের চেয়েও বড় কোটিপতি হতে পারি। আমার সাইকেল, আমার সাইকেল কোথায়? সাইকেল কি চুরি হয়ে গেল? আমার সাইকেল কই? এতগুলো মানুষের ফুড ডেলিভারি করতে হবে, আমি কেমনে কি করব এখন? এতগুলা টাকার মাল আমি কি করব? আমার কাছে এত টাকাও তো নাই, সাইকেলটা চলে গেল। আমি ফুড ডেলিভারি করব কি করে? আমি কই যাব? এই, তোরে আমি বিশ্বাস করে আমার অফিসে ডেলিভারির কাজটা দিছিলাম, নিজের পকেটের টাকা দিয়ে তোরে আমি সাইকেল কিনে দিছিলাম, আর তুই কি করলি? এটা তোর জন্য আজকে আমার 5টা কাস্টমার ছুটে গেল। বিশ্বাস করুন ভাই, এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ ওই কাস্টমারের। আমি কাস্টমারকে বারবার বলেছিলাম আমার সাইকেলের লক নেই, আপনি নিচে এসে নিয়ে যান। উনি পার্সেলটা নিচে এসে নিবেই না। ওনাকে যদি উপরে পৌঁছে দেওয়া যায় তাহলে উনি নিবে, আর নয়তো সে পার্সেলই নিবে না। তাই তো বাধ্য হয়ে ওনাকে পার্সেলটা দিতে আমি উপরে গিয়েছিলাম। পার্সেল ডেলিভারি দিয়ে নিচে এসে দেখি মাল সহ সাইকেলটা উধাও হয়ে গেছে, চুরি করে কেউ নিয়ে গেছে। দেখ সৈকত, তুই আমার সাথে একদম চিটারি করার চেষ্টা করবি না। তোর মতো গরিব ফকিনীর বাচ্চাকে আমার খুব ভালো করে চেনা আছে। সত্যি করে কর, আমার মাল আর সাইকেল কত টাকায় বেচছো? স্যার বিশ্বাস করেন, আমি আমার মরা বাপের কসম দিয়ে বলতেছি, আমি সাইকেল চুরি করি নাই। আমি যদি সাইকেল চুরি করতাম তাহলে আমি কেন অফিসে আসতাম বলেন? দেখ, আমার একদম বুংবাং বোঝানোর চেষ্টা করবি না। আমার নাম কিন্তু আনিস, বাপ মা একই করে এই নাম রাখছে। আমি সবার কাছ থেকে আনি, আমার কাছ থেকে কেউ কোনো কিছু নিয়ে যেতে পারে না, তুইও পারবি না। আমি তোরে ভালোই ভালোই বলতেছি, আমার মাল আর সাইকেলের টাকা দে। আমার চোখে কালো চশমা পরানো এতটা সহজ না। আমি 10 বছর যাবত এই কুরিয়ার সার্ভিসের ব্যবসা করতেছি। মানুষ লক্ষ লক্ষ টাকার মালামাল বিশ্বাস করে আমার এই কোম্পানিতে পাঠায়, আর তুই আমার সাইকেলের টাকা দে আর মালের টাকা দে, দিয়া তারপরে এই অবস্থা থেকে বাইর হ। ভাই বিশ্বাস করেন, আমার কোনো দোষ নেই, আমি কিছুই করিনি। কি তুই কিছু করস না? তুই কিছু ভাই 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 টাকাগুলো নিয়েন না ভাই। ভাই এটা আপনার টাকা না, এটা আমার টাকা। বিশ্বাস করেন, এই টাকাটা নিলে আমি না খেয়ে থাকবো, আমার না খেয়ে থাকতে হবে। ও, এই টাকা নিয়ে তুই না খায় থাকবি? ঠিক আছে, তোর তো সারা জীবনের দায়িত্ব নিতে পারবো না। এই ধর 100 টাকা রাখ, আমার অফিসের সামনে থেকে যা। তোরে যদি অফিসের আশেপাশে আর কোনোদিন দেখি, একবারে জুতা দিয়ে বাইরে পুলিশের কাছে দিব। যা বাইরে। এমন করেন না, এমন করেন না। মামা, আপনার আসতে আর কতক্ষণ সময় লাগবে? এই তো বেশি সময় লাগবে না মামুনি, কাছাকাছি চলে আসছি। ঠিক আছে মামা, সাবধানে আসবেন। এই সময় আবার কে এলো? তুমি সেই ডেলিভারি বয়টা না? আমি সেই ডেলিভারি বয়। কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমার মুখে এত মারের দাগ, তোমার কি হয়েছে? আর এত রাতে তুমি আমাদের বাসায় কেন? আমার অবস্থা জানি আপনি কি করবেন। আমি আপনার বাকি টাকা ফেরত দিতে এসেছি। টাকা? কিসের টাকা? আপনি দিনের বেলায় পার্সেলের জন্য আমাকে 1500 টাকা দিয়েছিলেন না? সেখানে তো হয়েছিল 1420 টাকা। 80 টাকা আপনি পেতেন, সেই 80 টাকা আমি দিতে এসেছি। কিন্তু এই টাকা তো আমি তোমাকে টিপস দিয়েছি, এটা তো আমি তোমাকে বলেইছিলাম। আপনার ওই 80 টাকা টিপসের থেকে আমি অনেক বড় টিপস পেয়ে গেছি। বড় টিপস মানে? আমি আবার তোমাকে বড় টিপস কখন দিলাম? কেন মনে নেই? দিনের বেলায় আপনাকে যখন আমি পার্সেলটা দিতে এসেছিলাম, আমি আপনার বাসার নিচে ছিলাম। আপনাকে আমি কত করে বললাম যে আপনি নিচে এসে পার্সেলটা নিন, আপনি তো জিদ করে আমাকে উপরে উঠালেন। আমি নিচে নেমে দেখি আমার অন্যান্য পার্সেল সহ আমার সাইকেলটা চুরি করে কে নিয়ে গেছে। এই বিষয়টা মালিককে আমি জানাতে গিয়েছিলাম। মালিক আমাকে ভুল বুঝে মেরে আমার কাছে বাকি যে কয় টাকা ছিল সমস্ত টাকাগুলো নিয়ে গেছে।
আমার মতো গরিব মানুষের কাছে এর থেকে বড় টিপস আর কি হতে পারে বলুন তো? সরি, আই এম সরি। আমি আসলে বুঝতে পারিনি তোমার সাইকেলটা এইভাবে চুরি হয়ে যাবে। আপনারা তো গরিবদের অনেক কিছুই বোঝেন না। যখন গরিবদের বড় কোনো ক্ষতি হয়ে যায় অথবা যান চলে যায়, আমদানি করা শব্দ সরিটাই বলতে পারেন আর ভালো মানুষ সাজার ভান করেন। দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি মন থেকে যদি ক্ষমা চান তাহলে কি আমার এত বড় ক্ষতিপূরণ হয়ে যাবে? না, ঠিক সেটা হবে না। আচ্ছা, তোমার সাইকেলের দাম কত আর তোমার উপার্জনের ওখানে কত টাকা ছিল তুমি আমাকে বলো। কেন? আপনি ভালো মানুষ সাজার জন্য আমার সমস্ত টাকাগুলো ফিরিয়ে দিবেন? ভালো মানুষ সাজার জন্য না, আসলে তোমার এত বড় ক্ষতি হয়ে গেল তার জন্য। ক্ষতি যা করার আগেই করে ফেলেছেন। এখন তার জন্য আমি আপনাদের কাছে দয়া দক্ষিণা নিতে আসিনি, আপনার পাওনা টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য এসেছিলাম। আর বলতে এসেছিলাম, আপনাদের মতো কিছু সংখ্যক বড় লোকদের জেদের কারণে, কিছু খামখেয়ালের কারণে অনেক গরিবদের জীবন নষ্ট হয়ে যায়। নিজে ভালো থাকবেন, মানুষদেরকে ভালো রাখবেন। সৈকত, সৈকত আমার কথা শোনো, দাঁড়াও সৈকত। এটা আমি কি করলাম? আমার একটু খামখেয়ালের জন্য এত ভালো একটা ছেলে এত বড় ক্ষতি আমি কিভাবে করে দিলাম? এই মামা বামে রাখেন তো। এই মামা ভাড়া কত? 20 টাকা দিন। ধরো। আরে কপাল, সারাটা দিন রিক্সা চালালাম, মাত্র একটা যাত্রী আর 20টা টাকা পাইলাম। এইভাবে কিভাবে চলবো? কিরে, তুই বারবার কাকে কল করছিস? সৈকত নামের ওই ডেলিভারি ম্যানটাকে। মা, কেন, আবার কিছু অর্ডার করেছিস? না মা। আচ্ছা মা, তোমার কি সেদিনের কথা মনে আছে? সৈকত নামের একটা ডেলিভারি ম্যান যে আমাদের বাড়িতে এসেছিল আমাকে বিউটি ক্রিম দেওয়ার জন্য। হ্যাঁ মনে আছে, কিন্তু কি হয়েছে? সেদিন আমাদের বাসায় ছেলেটা আসার পর আমাদের বাসার নিচে যে ওর সাইকেলটা ছিল, ওই সাইকেল সহ ওর বেশ কিছু পার্সেল চুরি হয়ে যায়। আর সেটা ওর মালিক জানার পর বেতন কেটে ওকে চাকরি থেকে বের করে দেয়। হ্যাঁ, তুই ছেলেটার এত কিছু জানলি কি করে? সেদিন সন্ধ্যায় তুমি যখন আসাদ আঙ্কেলের সঙ্গে জরুরি মিটিং করতে বাইরে গেলে, ওই দিনই ছেলেটা বাসায় এসে আমাকে সবকিছু বলেছে। ছেলেটা একটা মিথ্যা নাটক সাজিয়ে এসে বলেছে, অমনি তুই বিশ্বাস করলি, আর তুই তাকে সাইকেল কেনার টাকা দিয়ে দিলি, তাই না? না মা, ঠিক তেমন কিছু না। ছেলেটাকে যে আমি 80 টাকা টিপস দিয়েছিলাম, সেই টাকা আমাকে ফেরত দিতে এসে সবকিছু বলেছে। হয়েছে হয়েছে, ওই গরিব ছোট লোকদের আমার ভালো করে চিনা আছে। 80 টাকা ফেরত দিতে এসে 8,000 টাকা সাইকেল কেনার জন্য নিয়ে গেছে, তাই তো? মা, তুমি তো আমার কোনো কথা শেষই করতে দিতে চাচ্ছ না। আমার কথাটা আগে শোনো। ছেলেটাকে আমি টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটা আমার কোনো টাকা না নিয়েই চলে গেছে। তুই মনে হয় তাকে 2-3 হাজার টাকা দিয়েছিলি, তাই সে নেয় নেই। বেশি টাকার লোভে ওই 80 টাকা ফেরত দিতে এসেছিল। মা, তুমি কিন্তু সবসময় মানুষদের ছোট করে কথা বলো। গরিবরা খারাপ নয় তো কি? হ্যাঁ, ওরা খারাপ বলেই তো ওদের ভাগ্যের চাকা বারবার রাস্তায় পাংচার হয়। যাও, এখন কথা না বলে শুয়ে থাকো। মা সবসময় গরিবদের ছোট করে কথা বলে, তার সমস্যাটা কোথায় আমি এটাই বুঝতে পারি না। হাই রিক্সা। কি ব্যাপার, তুমি রিক্সা চালাচ্ছ? ম্যাডাম, আমার তো প্লেন চালানোর কথা ছিল না। বুঝতে পেরেছি, তুমি এখনো আমার উপর রাগ করেই আছো। ম্যাডাম, আমি যদি আপনার উপর রাগ করি তাতে আপনার কিছু যায় আসে? কিছু যায় আসে না, আবার অনেক কিছু যায় আসে। আচ্ছা, তোমার ফোনটা বন্ধ কেন? আমি তোমাকে কতবার কল করেছি তুমি বলতে পারবে? কেন আমায় কল দিছেন কেন? ক্ষমা চাওয়ার জন্য? হ্যাঁ, এখন বলো তোমার নাম্বারটা বন্ধ কেন? মোবাইলটা বন্ধক দিয়ে গ্যারেজ থেকে এই রিক্সাটা নিয়ে আসছি। আচ্ছা, এইসব কথা বাদ দেন,
আমার কারোর উপর কোনো রাগ নাই, আমার কপালে যা আছে সেটাই হবে। এখন বলেন কোথায় যাবেন? তার আগে বলো, এই রিক্সা চালিয়ে তোমার সারাদিনে কত টাকা ইনকাম হয়? কেন আপনি সারাদিন আমার রিক্সায় ঘুরবেন, তারপর একটু বেশি টাকা দিয়ে উপকার করতে চান? তুমি অনেক বুদ্ধিমান, কথা বলার আগেই সবকিছু বুঝে ফেলো। আচ্ছা তুমি আমাকে বলো তো যে তুমি কোন পর্যন্ত লেখাপড়া করেছো? আমাদের উপজেলায় একটা ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, ওখান থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স করেছি। অ্যাকাউন্টিং এ অনার্স করে তুমি ডেলিভারি ম্যানের জব করতে কেন? দেখুন, আমি গরিব ঘরের সন্তান, ঘুষ দিয়ে চাকরি করার মতো ক্ষমতা আমার নেই। আর তাছাড়া আমার কোনো মামা খালুও নেই যে ফোন দিলে আমার চাকরিটা হয়ে যাবে। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার মা। আমার মা মৃত্যুর আগে বলে গিয়েছিল যে আমি কোথাও চাকরি করতে পারবো না। আচ্ছা তোমার মা এই কথা বলে গেছেন কেন? আমার বাবা নাকি বিজনেস করতো, আমি তো বাবাকে দেখিনি, কিন্তু বাবার রক্ত তো আমার গায়ে। আমার মা সবসময় চায় আমি যেন কাউকে বস বস না করি। শুধু স্বার্থ আর টাকার জন্য যে মানুষকে বস বস করতে হবে, আমার মার এটা কখনোই পছন্দ ছিল না। তাই বিজনেসের প্ল্যান করছি আর কি। তোমার মা কিন্তু সঠিক কথাই বলে গেছে। ভেবেছিলাম ছোট একটা কাজ করে কিছু পুঁজি জমাবো, পুঁজি জমিয়ে একটা ব্যবসা শুরু করব। ভাগ্যের লীলা খেলা, এত সহজে কি আর ভাগ্য পরিবর্তন করা যায়? এখন টাকা জমাতে একটু কষ্ট হয়ে যাবে। কারণ যা জমিয়েছিলে সবই তো শেষ হয়ে গেছে। এখন এই রিক্সা চালিয়ে পুঁজি করতে তোমার অনেক সময় লাগবে, আর আমি দিলেও তো তুমি নিতে চাইবে না। আপনি একদম সঠিক কথা বলেছেন। আচ্ছা তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? আমার নাম্বারটা আগেরটাই আছে, ওই যে গ্যারেজে জমা দেওয়া, তো রিক্সা জমা দেই, মোবাইলটাও নেই, তখন মোবাইলটা অন করি আর কি। কয়টায় রিক্সা জমা দাও? এই যে ম্যাডাম শুনুন, আমাকে নিয়ে আপনার এত না ভাবলেও চলবে, কোথায় যাবেন সেটা বলুন। শোনো, আমার নাম কিন্তু ম্যাডাম না, আমার নাম অথই। অথই নামে ডাকলেই আমি খুশি হব। চাকর কোনোদিন মালিকের নাম ধরে ডাকে শুনছেন কোথাও? শোনো, তুমি আমার চাকর না, আমিও তোমার মালিক না, সুতরাং তুমি আমার নাম ধরে ডাকলেই আমি খুশি হব। ঠিক আছে, আবার যদি কোনোদিন দেখা হয় তখন চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এবার চলো। কোথায় যাবেন? ভার্সিটিতে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন আর যাব না। তোমার যেখানে মন চায় সেখানে নিয়ে চলো। আচ্ছা উঠুন। আচ্ছা শোনো, আমি প্রতিদিনই এই সময়ে এখান থেকে ভার্সিটিতে যাই। সরি সরি সরি, আজকে একটু লেট হয়ে গেল। না অসুবিধা নাই, লেট করেন না কবে। আচ্ছা যাই হোক, ওই চলেন, আপনার ভার্সিটিতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাবো তো অবশ্যই। শোনো, আজকে কিন্তু 5 নাম্বার ব্রিজের ওই লেক পার্টটা আছে না, ওইখানে যাবো। আরে আজব ব্যাপার তো, আপনি না ভার্সিটিতে যাবেন, তাহলে লেক পাড়ে গিয়ে কি করবেন? আমার ভার্সিটিতে দেরি হোক বা না হোক সেদিকে তোমার খেয়াল রাখতে হবে না। আমি তোমাকে যেখানে নিতে বলেছি তুমি সেখানে নিয়ে যাবে। আচ্ছা শুনুন, প্রতিদিন এরকম ভাবে ভার্সিটি বাদ দিয়ে যদি ঘোরাফেরা করেন তাহলে পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যাবে। তার চেয়ে বরং আপনি ভার্সিটিতে চলুন, আপনাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসি। সেটা পরেরটা পরে দেখা যাবে। এখন আমি তোমাকে লেক পাড়ে নিয়ে যেতে বলেছি, তুমি লেক পাড়ে নিয়ে যাবে, কেমন? চলো। আরে আজব ব্যাপার তো, মাঝে মধ্যে মনে হয় আমি পাগল না সে পাগল। চলো। কি ব্যাপার, এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। ম্যাডাম আমি আর কি বলবো, প্রতিদিন আপনি ঘুরতে আসেন, আপনি কথা বলেন, আমি চুপ করে থাকি, আপনি বলুন আমি শুনি। কি আশ্চর্য বিষয়, সব সময় শুধু ম্যাডাম আপনি ম্যাডাম আপনি। আমি না তোমাকে কত করে বলেছি যে তুমি আমাকে অথই বলে ডাকবে আর তুমি তুমি করে বলবে। সে সব কিছু না করে সব সময় ম্যাডাম আপনি ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আপনি থেকে তুমি আর ম্যাডাম থেকে অথই, ঠিক আছে। দ্যাটস লাইক এ গুড বয়। আচ্ছা এসব কথা বাদ, এখন বলো যে আমাদের বিষয়ে তুমি কি ভাবলে? তুমি এসব কি বলছো? তোমাকে নিয়ে আমি কি ভাববো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি না সত্যি বোকা রয়ে গেলে। আরে বাবা, আমি তো তোমাকে পছন্দ করি, মানে ভালোবাসি। আমরা দুজন দুজনকে যেহেতু পছন্দ করি ভালোবাসি, সেহেতু এইভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করব। তো বিয়ের বিষয়ে আমরা এগোই, সেই বিষয়ে আমি তোমাকে বলছিলাম। এটা নিয়ে কি ভাবলে? আসলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি এসব কি বল? আমি কে আর তুমি কে? তুমি হচ্ছে রাজরানী আর আমি হচ্ছে রিক্সা চালক।
তোমার সাথে কোনোদিন আমার মিল হবে? হ্যাঁ, এই কথা যদি তোমার ফ্যামিলির মানুষ জানে তাহলে কি অবস্থাটা হবে বুঝতে পারছো? তোমাকে আস্ত রাখবে না আমাকে আস্ত রাখবে? তুমি তাদের মেয়ে, হয়তো তোমায় কিছু বলবে না, কিন্তু আমি যে রিক্সা চালিয়ে খাচ্ছি এটাও খেতে পারবো না। শোনো, আমার মাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমি আমার মায়ের একমাত্র মেয়ে, আমি যখন যেটা বলবো সেটাই করবে। আর আমি যদি একবার মাকে বলি যে আমি সৈকতকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই, ওই আমার ফিউচার হবে, তাহলে দেখো মা ঠিক মেনে নেবে। দেখো, গরিব ধনীর কখনো মিল হয়নি, এটা হবেও না। এটা নাটক, সিনেমা, গল্পে হয়, বাস্তব জীবনে এর কোনো বহিঃপ্রকাশ নেই। শোনো, বাস্তব লাইফে আমি এটা ঘটিয়ে দেখাবো। তুমি এখন আমার সঙ্গে চলো, মায়ের সাথে আমি তোমার পরিচয় করিয়ে দিব। না না ম্যাডাম, এইটা হয় না। এটাই হবে, চলো তুমি আমার সাথে। ম্যাডাম কথা শুনেন। আরে এসো তো, ম্যাডাম এসো। মা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। অথই, তুই এই রিক্সালাই কেন বাসায় নিয়ে আসছিস? মা, সৈকতের সাথে তোমাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বলি ওর সাথে নতুন করে পরিচয় করা দেবার কি হলো? মা, তুমি হয়তোবা জানো না, সৈকত কিন্তু শিক্ষিত একজন ছেলে, অ্যাকাউন্টিং এ অনার্স করেছে। আর সাইকেলটা হারিয়ে ও এখন রিক্সা চালাচ্ছে, কিছু টাকা জমাচ্ছে, সেই টাকা দিয়ে ও নতুন একটা বিজনেস শুরু করবে। থাম থাম, বলি আমার কাছে এই রিক্সাওয়ালা সুনাম করার কি আছে শুনি? সুনাম করছি না তো মা, যা সত্যি আমি তাই বলছি। বলি এইসব শুনে আমি কি করব? এই রিক্সাওয়ালা কি মাথা নিয়ে নাচবো আমি? অথই, আমি তাহলে এখন যাই। রিক্সাটা তো গেটের সামনে আছে, আমি না গেলে ওটাও চুরি হয়ে যেতে পারে। আরে না, চুরি হবে না। আমি আসার সময় দারোয়ানকে বলেছি পাহারা দেওয়ার জন্য। আমি যা ভেবেছিলাম এই রিক্সাওয়ালাটা তাই চাইছে। ও সামান্য সাইকেলের টাকার জন্য ও আমার সমস্ত সম্পত্তি হাতে নিতে চাইছে। মা, তুমি এসব কি বলছো? আর একটাও কথা বলবি না, যা সত্যি আমি তাই বলছি। আর অথই, চুপ করো না, আন্টি তো ঠিক কথাই বলেছে। দেখো, আমি সামান্য একজন রিক্সাওয়ালা, আর তাছাড়া পৃথিবীর কোনো বাবা মাই চাইবে না একজন রিক্সাওয়ালার সাথে তার মেয়ের কোনো সম্পর্ক থাকুক। আই মতলবের বাচ্চা, আমার মেয়ের মাথা খেয়েছিস, এখন আবার আমার মাথা খাইতে চাচ্ছিস? বেরো আমার বাড়ি থেকে, বেরো। মা, আমি সৈকতকে ডেকে আমাদের বাসায় নিয়ে এসেছি, তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো না। কার সাথে কি ব্যবহার করব সেটা কি তোর কাছ থেকে আমাকে শিখতে হবে? আই ছোট লোকের বাচ্চা, নিজের ওয়েট দেখে অন্যের সাথে সম্পর্ক করতে পারিস না? হ্যাঁ, কোথায় তুই গরিব রিক্সাওয়ালা আর কোথায় কোটিপতির মেয়ে অথই? তোকে যদি আর আমি আমার অথর সাথে ঘোরাফেরা করতে দেখি আর আমার বাড়ির ত্রিসীমানায় দেখি, তোকে মেরে হাড্ডি কুড্ডি ভেঙে একটা পুলিশে দিয়ে দেবো। আন্টি, আমাকে এভাবে বলতে হবে না, আমি এমনিতেই চলে যাচ্ছি। আপনি যদি আমাকে ভালোভাবে বলতেন তাও আমি অথের আশেপাশে আসতাম না। দেখুন আন্টি, আমরা গরিব হতে পারি, আমরা কিন্তু মানুষ। প্রতিটা মানুষের আত্মসম্মান বোধ আছে। বড় লোকের যেমন আত্মসম্মান বোধ আছে, গরিবেরও কিন্তু আত্মসম্মান বোধ আছে। তাই মানুষকে একটু সম্মান দিয়ে কথা বলবেন। তুমি যদি আমাকে সত্যি চাও তাহলে আমি না ডাকলে কখনোই তুমি আমার সামনে আসবে না। মানুষের গালমন্দ সহ্য করা যায়, কিন্তু আপনাদের মতো কিছু নব্যধনী আছে, তাদের কথা সহ্য করা যায় না। আপনাকে আরো একটা কথা বলে চাই, শুনুন, উপরওয়ালা কখন কোন মানুষকে ধনী করবে আবার ধনী থেকে ফকির করবে শুধুমাত্র উনিই জানেন। মানুষকে মানুষ মনে করতে শিখুন, তাহলে আপনার সম্মান বাড়বে। অথই, আমি যাচ্ছি। সৈকত, সৈকত, আমার কথা শুনো, তুমি যেও না প্লিজ। চুপ বেয়াদব মেয়ে, আমি যাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি আর তুই তাকে ডেকে আনছিস? তুই ভাবিস না যে তোর বাবা মরে গেছে বলে তুই যা খুশি তাই করবি? আমি এখনো বেঁচে আছি, আমার কথার বাইরে এক পাও দিতে পারবি না। এই রিক্সাওয়ালা, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে, বের হবো বাড়ি থেকে। সৈকত, অথই, তোকে যদি আমি আর এই রিক্সাওয়ালার সাথে মেলামেশা করতে দেখি তাহলে আমি যে কত খারাপ হতে পারি সেটা তুই চিন্তাও করতে পারবি না। थोड़ी सी जो पीली है चोरी तो नहीं की है, ओ रानू ओ मिलो नुसुता संभालो और कहीं हम गिर न पड़े। अब्बा, अब्बा যাবে? হ্যাঁ যাব। কোথায় যাবেন? যেখানে যেতে চাই, মন যেখানে যেতে চায় সেখানে তো এই রিক্সা যায় না। তাহলে আমাকে কেন বলছেন? যে গাড়ি যায় সেই গাড়িকে বলুন, তাহলে সে আপনাকে সেইখানে নিয়ে যাবে। মন তো পরপারে যেতে চায়।
কিন্তু সেই পরপারে রিক্সা, প্রাইভেট কার, পাজেরো, মার্সিডিজ কিছুই তো যেতে পারে না। অবস্থা বিপদে পড়ে আমার বাসা ধানমন্ডি, সেখানেই যেতে হবে। যাবে বাবা? ঠিক আছে, যাব। ভাড়া পড়বে 120 টাকা। ডান, আই এগ্রি, ডান। তোমাকে আমি 20 টাকা বাড়িয়ে দেবো, 20 টাকা বাড়িয়ে 70 টাকা দেবো। চলো। মদ কি একটু বেশি খেয়ে ফেলেছেন, তাই না? কি করে বেশি খাবো? ওই বাড়ির লোকজন খুব কঞ্জুস, আমাকে 1 বোতলের বেশি খেতেই যায় না। এই একটা বোতল দিয়েছে, এতটা খেয়েছি। হ্যাঁ, যাবে বাবা? চলো, তোমার লস হবে না, 20 টাকা বাড়তি থাকবে। চলো না। বুঝতে পেরেছি, একটু মদটা বেশি খাওয়া হয়ে গেছে তো, এর জন্য হিসাবটাও গোলমাল লেগে গেছে। আপনি আমাকে বলছেন 70 টাকা দিবেন, 20 টাকা বাড়িয়ে দিবেন। আমি আপনাকে বলেছি 120 টাকা দিব, তাহলে 20 টাকা বাড়িয়ে দিলে কিভাবে 70 টাকা হয় বলুন তো? আব্বা, আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করা একটা লোক, আমার হিসাবে ভুল হবে? অসম্ভব। আমার হিসাবে কোনো ভুল নেই, তোমার হিসাব বুঝতে ভুল হয়েছে। শোনো, তুমি 70 টাকা, আমি 70 টাকা, কত হলো? 140 টাকা। তুমি চেয়েছো কত? 120 টাকা। বাড়তি কত থাকলো? 20 টাকা। এখন বুঝেছো কিভাবে তোমাকে আমি 20 টাকা বাড়িয়ে দিলাম? বাহ, আপনার হিসাবের সেন্স তো অনেক ভালো। তো আপনি যাবেন, আমি কেন ভাড়া দিব? আরে, তুমিও তো আমার সাথে এখান থেকে ধানমন্ডি পর্যন্ত যাবে, তোমার অর্ধেক ভাড়া আমি কেন দিতে যাবো? বুঝতে পেরেছি, আপনাকে নিয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আপনি দয়া করে সামনের দিকে যান, অন্য রিক্সা আছে, ওই রিক্সায় চড়ে আপনি ধানমন্ডি চলে যান। আমি 70 টাকায় যাব না। তুমি কেন যাবে আব্বা? আমি তোমাকে নিয়ে যাব, তুমি উঠবে, আমি চালাবো। আই উইল বি দা রিক্সা পুলার। প্লিজ স্যার, মাতলামি করবেন না, আপনি অন্য রিক্সায় চলে যান। শোনো, মদ খাওয়া মানুষের সাথে মাইন্ড করতে নেই আব্বা, কারণ মাইন্ড করলে সাইন করতে পারবা না। মদ খাওয়া মানুষের দুইটা রূপ, একটা ভয়ঙ্কর রূপ আর একটা কুসুম কোমল রূপ। আমি এখন কুসুম কোমল রূপে আছি। আব্বা শোনো, তুমি এখানে বসো, আমি চালাই নিতেছি। আব্বা, তুমি যে কয় টাকা চাও আমি সে কয়টাই দেবো। এখন বসো, আমি যাই। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনার চালাতে হবে না, আপনি আমাকে ওই টাকাই দিন, আপনি চলুন। আরে, পুরুষ মানুষের এক জবান। আমি যখন বলছি আমি চালাই নিয়ে যাব, আমি চালাই নিয়ে যাব। তুমি ওঠো তো, ওঠো ওঠো ওঠো। আরে বাবা, ওঠো। আয়, ফেলো না, অনেক দামি জিনিস। আসাদ ভাই, আপনি এই সময়ে এসে আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু অন্য কাউকে দিয়ে দিচ্ছেন, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। তার জন্য আপনি আমাকে বাসায় ডেকেছেন? ভাবি, টাকা আপনাকে আমাকে কি দিয়েছে সেটা তো আপনার না জানার কথা না। আমার আর এখন টাকার ক্ষুধা নেই, আমি শুধু দায় মুক্তি চাই। আঙ্কেল, আপনি আপনার অংশীদার কাকে দিচ্ছেন সেটা তো আমাদেরও দেখা উচিত, তাই না? সেই মানুষটা কোথায়? আমাদেরও তো তাকে দেখা দরকার। অবশ্যই দেখবে মা, ও 11টা নাগাদ চলে আসবে। স্যার, আসতে পারি? হ্যাঁ প্লিজ আসো। কি ব্যাপার সৈকত, তুমি এখানে? এই ফকিন্নির বাচ্চা, তুই এখানে কি করিস? ভাবি, আপনি এসব কি বলছেন? সৈকতকে আমি এখানে আসতে বলেছি। আপনি সৈকতকে আসতে বলেছেন মানে? অথই, তুই এইসব নাটক সাজিয়েছিস? আমি কেন নাটক সাজাতে যাব মা? মনিকা কিছু জানে না ভাবি। সুমনকে গত রাতে পাওয়ার পরেই আমি ওকে বলেছি আর সকালে যেন আমার বাসায় আসে। এই নিন স্যার। তুমি মনে কিছু করো না বাবা, আমি আসলে রিক্সা চলা মানুষ না। আমার অনেকগুলো গাড়ি আছে, কিন্তু তারপরেও আমি প্রতি রাতে বারে মদ খেয়ে বাসায় রিক্সা চালিয়ে ফিরি। কিন্তু আপনি রাতে রিক্সা চালিয়ে বাসায় কেন আসেন? সব কেনর উত্তর তো দেয়া যায় না আব্বা। যাই হোক, তোমাকে অনেক বিরক্ত করেছি, তুমি ভুল বোঝো না। এখন বলো তো, তোমার ভাড়া কত? তুমি কত হলে খুশি হবা? 120 টাকা। আমার ভাড়া হয়েছে 120 টাকা। আপনি আমাকে 120 টাকা দিলেই আমি খুশি, কারণ আমি পারিশ্রমিক ছাড়া বাড়তি কোনো টাকা নেই না। তোমার কথা শুনে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল। আমি 120 টাকাই দিচ্ছি।
স্যার, আপনার মানিব্যাগে এনার ছবি কেন? এ তো আমার বন্ধু হায়দারের ছবি, কিন্তু তুমি একে চিনলে কি করে? স্যার, হায়দার আহমেদ আমার বাবা। তার মানে তোমার নাম সুজন না সৈকত কি জানো? আমার নাম সৈকত, কিন্তু আপনি আমাকে কিভাবে চিনেন? তোমার বুকের বাম পাশে কি একটা জন্মদাগ আছে? হ্যাঁ, কিন্তু আপনি আমার ব্যাপারে এত কিছু জানেন কিভাবে? তোমার বয়স যখন 2 বছর, তখন শেষবার আমি তোমাকে দেখেছিলাম। বাবা, বাবা সৈকত, তুমি বাসার ভেতরে চলো, তোমার সাথে আমার প্রয়োজন আছে। না, আমি তো এখন বাসায় যেতে পারবো না, কারণ আমার রিক্সাটা এখানে রেখে গেলে কেউ চুরি করে নিয়ে যাবে। তোমার রিক্সার কিচ্ছু হবে না, আমার দারোয়ান আছে, সিসি ক্যামেরা আছে, তুমি কোনো টেনশন করো না, তুমি ভেতরে চলো। চাচা, আমি এই অবস্থায় কোনোভাবে ভেতরে যেতে চাচ্ছি না। সৈকত, তুমি বুঝতে পারছো না, তোমাকে আমার ভীষণ দরকার, তোমাকে যেতেই হবে। তুমি এসো, এসো, তোমার রিক্সা দেখছে, আমার লোক দেখছে, এসো। ভাবি, আপনি হয়তো আমার আর আপনার স্বামী মনিরের ব্যবসার শুরুর ইতিহাসটা জানেন না। আমি, আপনার স্বামী মনির আর সৈকতের বাবা হায়দার, আমরা 3 জন মিলে এই ব্যবসাটা শুরু করার পরিকল্পনা করি। আপনার স্বামীর আর আমার 25-50% শেয়ার ছিল, আর সৈকতের বাবার একারই ছিল 50% শেয়ার। স্বভাবতই সে 4 ভাগ করতে চেয়েছিল, 2 ভাগ সে নিত, 2 ভাগ আপনার স্বামী আর আমি। কিন্তু আমার আর মনিরের চাহিদা ছিল লভ্যাংশ 3 ভাগ হবে, সমান 3 ভাগ। আর সেটাই হায়দার রাজি না হওয়াতে আমি আর মনির মিলে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে গা ঢাকা দিই। 2 বছর পর আবার ফিরে আসি। তখন আমার 70% আর আপনার স্বামী 30%। আমরা আবার ব্যবসা শুরু করি। ব্যবসা ফুলে ফেপে জাঁকজমক হয়ে যায়। এক সময় খবর পেলাম হায়দার সংসার চালানোর জন্য রিক্সা ড্রাইভার হয়েছে। সে তার স্ত্রী পুত্র বাঁচানোর জন্য রিক্সা চালাচ্ছে। আমি আর আপনার স্বামী মিলে হাসি ঠাট্টা করতাম, কত বড় বোকা, ওর টাকা আমরা নিয়েছি আর ও রিক্সা চালায়। কিন্তু আসলে বোকা না, ও ছিল সরল। ও বন্ধুদের বিশ্বাস করেছে, বিশ্বাসঘাতকতা তো করেছে আমরা তার টাকা নিয়ে তাকে রিক্সাওয়ালা বানিয়েছি। আর সেই শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে। আমার স্ত্রী সন্তান কার অ্যাক্সিডেন্টে মারা যায়। কেন আপনি পাননি সেই শাস্তি? মনির কত কম বয়সে হার্ট অ্যাটাক করে মারা গেল। পরিবার হারানোর ব্যথা আমি বুঝি ভাবি। আমি বুঝতে পেরেছি হায়দারের অভিশাপেই আমাদের এই অবস্থা। আমি তারপরে ওকে খোঁজার জন্য ওদের বাড়িতে যাই। বাড়িতে গিয়ে কাউকে পাই না। শুনলাম ও মারা গেছে। আর ভাবি ছোট্ট সৈকতকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি, যেই মুহূর্তে আমি সৈকতকে পাবো, আমি আমার সমস্ত সম্পত্তি ওকে দিয়ে দিব। আপনি কিন্তু এটা অন্যায় করছেন আসাদ ভাই। যা হবার সে তো অনেক আগে হয়ে গেছে। আপনার ব্যবসার ভাগ যদি কেউ পায় সেটা আমরা পাবো, সৈকত কেন পাবে? আপনি আপনার অংশীদারিত্ব আমাকে দিন, অথবা অথইকে দিন। ভাবি, আপনার এই কথাটা কিন্তু আমার ভালো লাগলো না। আমার সম্পত্তি, আমার শেয়ার আমি কাকে দেবো সেটা আপনাকে জিজ্ঞাসা করে দেব? আমি দায় মুক্ত হতে চাই। আর সেই দায় মুক্তি দিতে পারতো একমাত্র হায়দার। আর হায়দার যেহেতু বেঁচে নেই, আমাকে দায় মুক্তি দিতে পারে তারই একমাত্র উত্তরাধিকারী সৈকত। আঙ্কেল, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন আপনি সেটাই করেন। বললেই হলো নাকি আমি এই ছোট লোকের বাচ্চার সাথে বিজনেস করব নাকি? আপনি যদি আপনার বিজনেস আমার নামে লিখে দেন তাহলে আমি আপনার সাথে বিজনেস করব, আর যদি এই ছোট লোকের বাচ্চার নামে লিখে দেন তাহলে আমি আপনার সাথে বিজনেস করব না। আমি তো গতকালকেই ওর নামে লিখে দিয়েছি ভাবি। এখন থেকে এই ব্যবসা প্রপার্টি সবকিছু 70% মালিক হচ্ছে সৈকত। এখন সৈকত সিদ্ধান্ত নেবে সে আপনার সাথে ব্যবসা করবে কিনা। বাবা সৈকত, তুমি কি বলো? আঙ্কেল, আমি সবকিছু জানার পর এটা চেয়েছিলাম যে যারা এতদিন ব্যবসায় মালিকানায় ছিল তাদেরকে নিয়ে ব্যবসাটা পরিচালনা করার জন্য। আন্টি যেহেতু চাচ্ছে না একটা রিক্সাওয়ালার সাথে বিজনেস করতে, তাহলে একটা কাজ করুন, আন্টির অংশটুকু আন্টিকে বুঝিয়ে দিন, একটা ডেট ফিক্সড করে তার ব্যবসাটা ক্লোজ করে দিন। ওয়েল ভাবি, তাহলে আগামী 15 তারিখে অফিসে একটা বোর্ড মিটিং ডেকে আমরা একটা সিদ্ধান্তে আসি। সেখানে সিদ্ধান্ত হবে আপনাকে নিয়েও ব্যবসা করবে কি করবে না। আসাদ ভাই, রাগের মাথায় একটা কথা বলেছি বলে সত্যি সত্যি আপনি আমাকে ব্যবসা থেকে ক্লোজ করে দিবেন? এটা তো আমার সিদ্ধান্ত নয় ভাবি, এই কোম্পানির 70% মালিকও। এখন থেকে সিদ্ধান্ত নেবে সৈকত। সৈকত যা বলবে সেটাই হবে। সৈকত, এইটা বোধহয় ঠিক হচ্ছে না। ব্যবসা না থাকলে
এই বয়সে আমি চলবো কি করে? আর তাছাড়া অথই ভবিষ্যতে বা কি হবে? অথর ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। অথই বিজনেস পার্টনার নয়, আমার লাইফ পার্টনার হয়ে থাকবে। তাহলে আমি কোথায় যাব? অথই তুই কিছু বল না সৈকতকে। আমি কি বলবো মা, তুমি আমাকে যেভাবে মানুষ করেছো, সৈকতের সাথে সম্পর্ক হওয়ার পর থেকে আমার সবকিছুই ভুল মনে হয়েছে। তুমি আমাকে ভুল শিক্ষা দিয়েছো, এখন সৈকত যেটা বলবে সেটাই হবে। আমি দিদি মিলে গেল, এখন আঠি তো জঙ্গলে যাবে। বাবা সৈকত, তুমি আমাকে আমের আঠির মতো ছুঁড়ে ফেলে দিও না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার উপরে আমি অনেক অত্যাচার করেছি, আমাকে মাফ করে দাও বাবা। আন্টি, মানুষকে মনুষ্যত্ব দিয়ে বিচার করতে হয়, টাকা পয়সা দিয়ে নয়। শুনুন, যার ভেতরে মনুষ্যত্ব আছে, সততা আছে, সে একদিন না একদিন বড় হবেই। আপনাকে আমি একটা কথা বলেছিলাম আন্টি, উপরওয়ালা চাইলে যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে কোটিপতি বানাতে পারে, আবার মুহূর্তের মধ্যে ফকিরও বানাতে পারে। আমি চাইলে আপনাকে আগামী 1 মাসের মধ্যে নিঃস্ব করে দিতে পারি, রাস্তার ফকির বানিয়ে ফেলতে পারি, বাট সরি, আমি সেটা করব না। যারা ভুল করে অনুতপ্ত হয়, স্বয়ং আল্লাহ তাআলাও তাদেরকে ক্ষমা করে দেন। আর আমি তো মানুষ, আপনার প্রতি আমার কোনো কষ্ট নেই, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আসাদ ভাই, আজ আমি বুঝতে পেরেছি এতদিন আমি ভুল ছিলাম, কিন্তু ওই যে বলেছি সৈকতের সাথে আমি বিজনেস করব না, সেই কথাটা আমাকে রাখতেই হবে। কিন্তু মা, সৈকত তো বললো যে ও তোমাকে ক্ষমা করে দিয়েছে। আগে আমাকে বলতে দে, তারপরে তুই বল। আমি চাচ্ছি এখন থেকে পুরো বিজনেসই সৈকতের হয়ে যাবে, মানে এই বিজনেসের 100 ভাগই সৈকতের নামে থাকবে। তাহলে আপনার আর অথয়ের কি হবে ভাবি? আপনি শুনলেন না ভাই, একটু আগে সৈকতটি বলল অথইকে লাইফ পার্টনার করে নেবে। আর আমার তো এখন বয়স হয়ে গেছে, আর এই সয় সম্পত্তির বিষয় আসে কাদের জন্য? ছেলে মেয়েদের জন্য। আমি ওদের সম্পদ ওদেরকে বুঝিয়ে দিয়ে আমি অবসরে যাব। মা, তুমি সত্যি বলছো? আরে বিশ্বাস না হলে স্ট্যাম্প নিয়ে লিখে দিই। আন্টি, এসব কোনো কিছুই লাগবে না, আপনি মা হয়ে যেটা বলেছেন সেটাই সবচেয়ে বড় দলিল।